কি ব্যাপার বউ, তুমি এত রাতে ঘর ছাড়া বাইরে এসে বসে আছো কেন? আমার কথার উত্তর না পাওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। বিয়ের আগে তো অনেক ফুটানি দেখিয়েছিলি, এখন তোর ফুটানি কোথায় গেল? হ্যাঁ, আমি বিয়ের পর তোর ঘরে এসে এক ফোঁটা শান্তিও পাইনি। তুই তো ভ্যান চালিয়ে 2 বেলার খাবারও জোগাড় করতে পারিস না। আমি সুখ শান্তি পাবো কোথা থেকে? দেখো বউ, আমি তো আমার ভুল স্বীকার করতেছি। বিয়ের আগে বড় লোকি ভাব নিয়ে আমি ভুল করছি। তুই ভুল করেছিস। তোকে বলেছিলাম কাবিনের 10 লক্ষ টাকা আমাকে দিতে, তার জন্য তোকে আমি অনেক সুযোগও দিয়েছিলাম, কিন্তু তুই আমার টাকাটা দিলি না। যেহেতু তুই আমার টাকা দিতে পারিসনি, শুধু রাতটা পোয়াতে দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব, করব না তোর সংসার। বউ, আমি একটা ভুল করছি দেখা তুমি আমার এত বড় শাস্তি দিবা? এই, আমার হাত ছাড়। আমার হাত ধরার যোগ্যতা তোর নেই, তুই গিয়ে তোর ভ্যানের হ্যান্ডেল ধর। আচ্ছা, তুমি একবার চিন্তা করে দেখো বউ, আমার কাছে যদি 10 লাখ টাকা থাকতো তাইলে কি আমি ভ্যান চালাইতাম? তুমি বলার আগেই তো আমি দিয়া দিতাম। আমি এত কিছু বুঝি না, তোর সংসার করার কোনো ইচ্ছা আমার আর নেই। শুধু সকালটা হতে দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। গুষ্টি কিলাই তোর সংসারের। তুমি এত বড় সিদ্ধান্ত নিও না বউ, তোমার কাছে আমি অনুরোধ করতেছি। গুষ্টি কিলাই তোর অনুরোধের, আমার সিদ্ধান্তই ফাইনাল। এই দীপ্ত, চল সোহাগী পাড়া যাবো, দাঁড়ান তৈব। আমি যাবো না, আমার মন ভালো না। এই যাবি না মানে? আমার মুখের উপর এত বড় কথা, তুই কি জমিদার হয়ে গেছস? কি ব্যাপার, আপনি আমার মুখে থাপ্পড় মারলেন কেন? তোর থাপ্পড় দিব না কি করবো? তোর তো লাথি মারা দরকার ছিল। তুই যদি এত বড় জমিদারের পোলা হস, তাহলে ভ্যান চালাস কিসের জন্য? তাই বলে আপনি আমার থাপ্পড় দিবেন? আমি কি আপনার কোনোদিন কইছি যে আমি জমিদারের পোলা? আমি গরিবের পোলা, ভ্যান চালায় খাই, তাই বলে আপনি আমার মারবেন? এই তাহলে গরিবের পোলা হইয়া জমিদারের পোলার ভাবলস কিসের জন্য? আমি জমিদারের পোলার ভাব নিতেছি? আমি যে কোন অশান্তিতে আছি সেটা আপনারা জানবেন না। এই যে ভ্যান চালাইতেছি না, এই ভ্যান যদি না চালাই তাহলে আমার পরিবারের পেটে ভাত জুটবে না। আমার বউ ফোন দিছে, ফোন দিয়ে কইছে তাড়াতাড়ি বাড়ি যাইতে। আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ, বিয়া মনে তুই একাই করছস, আর কেউ বিয়া করে নাই না? যা বাড়িতে যায়া বউ সেবা যত্ন কর। ফাজিল কোথাকার। গরিবের উপরে সবাই ক্ষমতা দেখাইতে পারে, এমনকি গরিব হইলে ঘরের বউ খারাপ ব্যবহার করে। কি করবো, গরিব হয়ে জন্মাইছি, সহ্য তো করণ লাগবে। ও বউ, বউ, ও বউ, বউ, ও বউ। এই কি হয়েছে? বউ, তোমার পা দুইটা ধরি, তুমি আমারে সাইডে যাইও না, আমি তোমার ছাড়া বাঁচবো না। এই তুই আমার সামনে থেকে সর, নাহলে ব্যাগ দিয়ে বাড়ি মেরে তোকে ফেলে দিব। বউ, আমি গরিবের পোলা, সামান্য ভ্যান চালায় খাই, কাবিনের এতগুলো টাকা আমি কেমনে দিব কও? এই তুই একটা গরিবের ছেলে, ভ্যান চালায় খাস। আমাকে যখন বিয়ে করতে গিয়েছিলি তখন তুই নবাবের মতো 10 লক্ষ টাকা কাবিন করেছিলি, তখন তোর মাথায় ছিল না এখন আমার কাবিনের 10 লক্ষ টাকা আমাকে দিতে হবে? বউ, আমি তো শুধুমাত্র সেদিন তোমারে পাওয়ার জন্য মিথ্যা কথা কয়ে তোমারে বিয়ে করছিলাম, তা নইলে তোমার মাকে এই ভ্যানওয়ালার লগে তোমার বিয়া দিত? তো আমি কথা দিতেছি, আমি ভ্যান চালাইয়া যেভাবে পারি তোমার 10 লক্ষ টাকা দিয়া দিব। এই তুই ভ্যান চালিয়ে 2 কেজি বেগুন কিনতে পারিস না, আর তুই কিনা দিবি আমার কাবিনের 10 লক্ষ টাকা? আমার সামনে থেকে সর, নাহলে একটা লাথি মারবো। না বউ না, তুমি এমন কথা কইও না, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোমারে অনেক ভালোবাসি। এইসব ভালোবাসার কথা বলে আমার মন জয় করতে পারবি না। আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে কাবিনের 10 লক্ষ টাকা দিতে হবে, নাহলে আমি তোর সংসার করব না। ও বউ, তুমি যাইও না, বিয়ার 6 মাসের মধ্যে যদি তুমি চইলা যাও তাহলে মানুষ তো আমার মুখে থুতু ছিটাবে। যাইও না বউ। একদমই আমার পিছু পিছু আসবি না, তাহলে তোর খবর খারাপ হয়ে যাবে। বউ যাইও না, বউ, বউ দাঁড়াও।
কিরে মা, তুই একা আসছিস? জামাই বাবাজি কোথায়? আর তাছাড়া নতুন বউকে এইভাবে একা চলে আসে? মা, আমি একেবারে চলে এসেছি। একেবারে চলে আসছিস মানে কি বলিস? মা, সামান্য একটা ভ্যান আলা সে শুটবুট টাই পরে 10 লাখ টাকা কাবিনের কথা বললো, তুমিও নাচতে নাচতে আমাকে বিয়ে দিয়ে দিলে। তুমি কি ভেবেছো ওই ভ্যান আলার সাথে আমি সংসার করব? মানে মানলাম সে ভ্যান চালায়, কিন্তু ছেলেটা খুবই সহজ সরল। আর তাছাড়া ও যা করেছে তোকে পাওয়ার জন্য করেছে, তোর ভালোবাসা পাওয়ার জন্য করেছে। মা, কিসের সহজ সরল? ও যদি সহজ সরল হতো তাহলে মিথ্যা কথা বলে কি আমাকে বিয়ে করতে পারতো? ওই চিটারের সংসার আমি করব না। দেখ মা, তুই এভাবে মাথা গরম করিস না। আর তাছাড়া বিয়ের 6 মাস যেতে না যেতে তুই যদি স্বামীর সংসার ফেলে চলে আসিস, তাহলে এলাকার লোকজন কি বলবে বলতো? বলুক, এলাকার লোকজন আমাকে নিয়ে যতই বাজে কথা বলুক না কেন, ওই ভ্যানালার সঙ্গে আমি সংসার করব না। ওরে বাবা রে, আরে ছেলেটা ভ্যান চালায় বলে তো অন্যায় কিছু করে না, সে কর্ম করে খায়, উপার্জন করে। ঠিক আছে, সে যেহেতু কর্ম করে খায়, উপার্জন করে খায়, তাহলে তাকে বলো না আমার কাবিনের 10 লক্ষ টাকা দিতে। আমার কাবিনের 10 লক্ষ টাকা যদি ও দিতে পারে তাহলে আমি ওর সংসার করব, নাহলে আমি ওর সংসার করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন চলে আসছিস 2-4 দিন থাক, তারপর দেখা যাবে কি করা যায়। ঠিক আছে, আমি এখন ভেতরে যাচ্ছি, রেস্ট করব। কি রে দীপ্ত, কি হয়েছে তোর? তুই কাঁদতাছিস কেন? চাচা, আপনারা একটা বিচার দিব। আমি গরিব বলে সবাই আমার লগে এমন করে। আরে বাবা, কি হয়েছে আমাকে খুলে বল। চাচা, ওই উত্তরপাড়ার ঘটক আছে না, কি করছে জানেন? আমার দিয়ে মেলা টাকা নিছে, আমার মিথ্যা বড় লোক সাজায় আমার বিয়েতে বয়াইছে। আমার মা কইছে কোনোদিন মিথ্যা কবি না। আমি শুধুমাত্র সুন্দরী বউয়ের লোভে পইরা মিথ্যা কয়ে বিয়া করছি। আচ্ছা সব বুঝছি, এখন বর্তমানে কি অবস্থা, মানে এখন কি হয়েছে সেটা আমাকে বল। কি আর হইব, বউ চলে গেছে। আমি গরিবের ছেলে, ব্যানওয়ালা। আরে বোকা ছেলে, রাগের মাথায় চলে গেছে, কান্নাকাটি করিস না তো, এমনিতেই ফিরে আসবে। আর তাছাড়া তোর শাশুড়িকে তো আমি ভালো করেছিনি, ওরা তোর বিশাল কোটিপতি না, থাকার মধ্যে বাড়িটাই আছে। এমন তো না যে তোর বউ জমিদারের মাইয়া এই রাগের চোটে আইবই না, এরকম কিচ্ছু এখন সে আয়া পড়বে না চাচা, আমার মনে হয় সে আর আইব না। আরে সংসারে অভাব অনটন থাকলে বউরা এরকম অনেক কথা বলে, তুই কোনো চিন্তা করিস না, বাড়িতে গিয়ে বয়ে থাক, বউ এমনি চলে আসবে। হয় চাচা, অভাব অভাব আমার জীবনটারে ধ্বংস করে দিছে। আমি গরিব, কারো ক্ষতি করি না, ব্যান চালায় খাই, সৎ পথে চলি, এই জন্য আমার বউ চলে গেছে। আরে একে গরিব তাই আবার সহজ সরল, এদের দুঃখ কষ্ট কে মিটাবে? কিরে বন্ধু, তুই রাইতের বেলা ঘরের বাইরে ভাবির শাড়ি নিয়ে বই আসস? ও মা, আবার তুই মাইয়ের মতো কাঁদতেছস, কি হয়েছে কত? এই খবরদার, কোনো কথা কবি না। তুই তো বন্ধু নামের কলঙ্ক। তগো মতো বন্ধু থাকতে আমার বউ সকাল সকাল বাড়িতে বাইরে হয়ে গেছে, আসার কোনো নাম নাই। এখন আমি কি করবো, হাসমু না কানমু? কি বন্ধু নামের কলঙ্ক মানে? তোর বউ তোর দোষে চলে গেছে, এখন এই দোষ আমার উপরে চাপাই দিলে তো আর হইব না। কি কর, আমার দোষ মানে? অবশ্যই তোর দোষ। তোর যে সমস্যা আছে, আমি তো বন্ধু, কাছের মানুষ, আমার কাছে খুইলা কইতি, তোরে আমি ডাক্তারের কাছে যাই ভালো করে চিকিৎসা করাইতাম। ওই যে আমগো বাজারের হোমিও ডাক্তার সৈকত, ওই খুব ভালো চিকিৎসা করে, যৌন রোগের চিকিৎসা করে, ওর কাছে তোরে নিয়ে যেতাম, তুই 2 মাসে সুস্থ হয়ে যাইতি, 6 মাস পরে তো তোর বউ যাইতো না। এই বাইরো, ওই সমস্যা আমার আগেও ছিল না, এখনো নাই, অন্য সমস্যা আছে। হ্যাঁ, অন্য সমস্যা? এটা আবার কোন সমস্যা? ভ্যান চালাই, গরিবের পোলা, টাকা পয়সা কিছু নাই। এখন এই কথা কইলে তো হইব না। কেন, তুই যখন বিয়া করছস তখন কি ভাবি জানতো না? ভাবি কি দেখে নাই তুই ভ্যান চালাস? আরে বন্ধু, দোষটা তো আমার না, দোষটা ওই শালা কেরামত ঘটকের। মানে? ওই শালা কেরামত ঘটক কি করছে জানোস? আমার ভালো ভালো জামা কাপড় পরাইয়া ওই মায়ের সামনে নিয়ে 10 লক্ষ টাকা কাবিন করায় বিয়া দিছে। মায়াও সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমিও বিয়ে করে নিছি। তারপরে আমার বাড়িতে এসে যখন দেখে যে টিনের ঘর, আমার কাছে টাকা পয়সা কিছু নাই, তখন মায়া তো কয় যে 10 লক্ষ টাকা কাবিন দিতে হইব, না হইলে আমার লগে সংসার করবো না। এখন তুই কর, দোষটা কি আমার? ও, তার মানে ওই প্যাচটা কেরামত আলী লাগাইছে। হ, ওই কেরামত আলী প্যাচটা লাগাইছে, কিন্তু ওরে তো কোথাও খুঁজে পাইতেছি না, কি করা যায় কত? আচ্ছা শোন বন্ধু,
এই কেরামত আলীরে খুঁজা কোনো লাভ নেই। তুই একটা কাম কর, তুই কালকে সকালবেলায় তোর শাশুড়ির কাছে যা। তোর শাশুড়ির কাছে যায় হাতে পায়ে ধইরা বুঝা, যে যাই কইবি যে আম্মা আমার ভুল হয়ে গেছে। সে মুরব্বী মানুষ, মাইনা নিব, তারপরে দেখবি কোনো সমস্যাই নেই। ঠিক কইছিস বন্ধু, ওই ঘটকের পিছে ঘুরে কোনো লাভ নেই। এখন তো কিছু করতে পারবো না, যা করার কাল সকালে করবো। এখন চল চল ঘরে চল। দেখো আমি কিন্তু তোমার কথা মতো কাজ করেছি। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু সমাজে মুখ দেখাতে পারবো না। আর ওই ভ্যানালাকে আমি বলেছি আমার সাথে সংসার করতে হলে কাবিনের 10 লক্ষ টাকা দিতে হবে। আর ওই ভ্যানালা তো কখনোই আমাকে 10 লক্ষ টাকা ফেরত দিতে পারবে না। আরে বাবা, তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? আমি তো তোমাকে কথা দিয়েছি, আমি যদি বিয়ে করি তাহলে আমি তোমাকেই বিয়ে করব। আর তাছাড়া কোথাকার এক গরিব ব্যানওয়ালা এসে কুটশুট পরে তোমাকে নিয়ে যাবে, সেটা আমি মেনে নিব নাকি? মা কিন্তু আমাকে আবারও ওই ভ্যানালার ঘরে পাঠাতে চায়। পাঠিয়ে দিতে চায় মানে? শোনো, ওই সময় কিন্তু তোমার মায়ের ভুলটা করেছিল, আর সেই ভুলের কারণে তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছিলে। অনেক কষ্ট করে তোমাকে ফিরিয়ে এনেছি। আর শোনো, তুমি যদি এবার তোমার মায়ের কথা মতো কাজ করো তাহলে কিন্তু এই জীবনে তুমি আমাকে পাবে না। আরে আমি আমার মার কথা কখন শুনলাম? বিয়ের দিন আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি এসে আমাকে নিয়ে যাও, কিন্তু তুমি তো আসলে না। হ্যাঁ আমি মানছি, তুমি বলেছিলে যে তোমার সাথে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার তো ফাইনাল পরীক্ষা ছিল। আর আমি যদি ওই ফাইনাল পরীক্ষা না দিয়ে তোমার সাথে পালিয়ে যেতাম তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যেত, তাই না? আচ্ছা যাই হোক, ওইসব কথা এখন বাদ দাও। আমাদের কিন্তু বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। শোনো, তোমাকে আগে ডিভোর্স দিতে হবে, তারপর সব কিছু ক্লিয়ার হয়ে গেলে তুমি আর আমি বিয়ে করতে কোনো বাধা থাকবে না। ঠিক আছে, এবার খুশি? এবার তো একটু হাসো, সারাক্ষণ খালি গুমরা করে থাকো। আচ্ছা আম্মা, শ্রুতি বাসায় নাই তো? না বাবা, শ্রুতি তো বাসায় নাই। তুমি কি বলতে আসছো বলো? আম্মা, আমি ভুল করে ফেলাইছি। ওই ঘটকের কথা হই না, আমি বড় অন্যায় করছি, আমারে মাফ করে দিলাম। আমি জানি তুমি খুব সহজ সরল একটা ছেলে, আর ঘটক যে তোমাকে দিয়ে এইসব করিয়েছে এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কিন্তু এত কিছু জানার পরেও তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি কেন জানো? কারণ তোমার সরলতা আমার কাছে খুব ভালো লেগেছে। আম্মা, এখন তো আপনার মায়া আমার বাড়ি ছেড়ে চলে আইছে, আমার লগে সংসার করবো না। আরে আমি তো আছি, তুমি এত টেনশন করছো কেন? আমি বেঁচে থাকতে আমার মেয়ে তোমার সাথে সংসার করবে না, আমি তো কোনোদিনও এটা হতে দিব না। সেইটা না হয় বুঝলাম আম্মা, আপনার মায়া কইছে কাবিনে 10 লক্ষ টাকা না দিলেও আমার লগে সংসার করবে। আম্মা, আমি তো ভ্যান চালায় খাই, আমি সর্বোচ্চ 1 লাখ টাকা কামাইতে পারি, বাকি 9 লাখ টাকা আমি পামু কই? জামাই বাবাজি, তোমাকে একটা টাকাও দিতে হবে না কাবিনের। কি বলেন আম্মা? হ্যাঁ, আরে বিয়ের সময় তো অনেকেই এরকম লক্ষ লক্ষ টাকার কাবিননামা বাঁধে, এটা কোনো বিষয় হলো? এখন আমি তোমাকে যে বুদ্ধি দিব ঠিক সেভাবেই তোমাকে চলতে হবে। বলেন আম্মা, কি বুদ্ধি? তুমি এখন একটা কাজ করো, তুমি এখন আমার বাসা থেকে চলে যাও। আজকে ঠিক বিকেল বেলায় এসে আমার মেয়ের কাছে কান্নাকাটি করে বলবে তুমি কাবিননামার টাকাটা দিতে পারবে না। আরে বিয়ের পরে অনেক বউয়েরাই তো কাবিননামার টাকা মাফ করে দেয়, তুমিও আমাকে মাফ করে দাও। তাহলে আমার মেয়ের তো কিছু করার থাকবে না, তখন ঠিকই দেখবে তোমার সংসারেও চলে গেছে। ঠিক আছে আম্মা, তাইলে আমি আবার বিকালে আসবো। আমি তাহলে আসি। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও। দেখো, আমি তো গরিবের পোলা, আমি অত টাকা কই পাবো? আর সব বউরা তো তার স্বামীকে মাফ করে দেয়, তুমি আমার একটু মাফ করে দাও। এই আমার হাত ছাড়। এই তুই সত্যি করে একটা কথা বলতো, এই কাবিনের টাকা মাপ করিয়ে নেওয়ার বুদ্ধিটা তোকে কে দিয়েছে? তোর মতো একটা বলদের মাথায় তো এই বুদ্ধি আসার কথা না। ওই যে আম্মাই দিছে। মা মা তোকে এই বুদ্ধি দিয়েছে? তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু তোকে ঝাড়ু পিটা করবো। বউ, আমি সত্যি কইতাছি, আমার কাছে টাকা পয়সা নেই, তুমি আমারে মাফ করে দাও। তুই আবারও কাবিনের টাকা মাপ করে দেওয়ার কথা বলছিস? তোর কাবিনের টাকা আমি মাপ করতেছি, দাঁড়া। আসিস কখন আমার বাড়িতে, তোকে ঝাঁটা পিটা করবো। শালার গরিব ফকিনি। আর আমার মায়ের সঙ্গে আমার বোঝাপড়া আছে। আরে আরে থামো থামো, জামাই বাবাজি, তুমি তো আসলে একটা বোকা ছেলে। সহজ সরল হলেই বোধহয় এমন হয়, তাই না? আম্মা, আমি কি করবো বল? আপনি যেভাবে কইছেন আমি তো সেভাবে করছি। কাবিনের টাকা মাফ করা তো দূরের কথা, জান নিয়েই পালাইতে হইতেছে।
তোমাকে যে আমি বুদ্ধি দিয়েছি সেটা তুমি আমার মেয়ের কাছে বলে দিয়েছো। আমি যে পাশে দাঁড়িয়েছিলাম সেইটাও তুমি আমার মেয়েকে বলে দিয়েছো। তোমার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আম্মা, যার ঘর থেকে বউ চলে যায় তার জ্ঞান বুদ্ধি করলে কিছু থাকে না। কোন যে কি করে সে নিজেই জানে না। এখন তো তোমার কারণে আমার মেয়ে আমাকে ধরবে। আমি চেয়েছিলাম আমার মেয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে সংসার করবে। আমিও তো তারে নিয়ে সংসার করতে চাই। তুমি এরকম বোকামি করলে তোমার সাথে কেউ সংসার করবে? এমনিতে বিয়ের সময় একটা ঝামেলা করে রেখেছো, একটা বিরাট বোকামি করে রেখেছো। আম্মা, আমি আর আপনার বাড়িতে আসবো না। আপনার মায়ের আপনি একটু বুঝান। যদি আপনার মায়ে আমার লগে সংসার না করতে হয় তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। শোনো, তোমাকে সুসাইড করতে হবে না। তুমি এখন সোজা বাড়িতে যাও, আমি দেখছি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে মাইদুল, কি খবর? এই, তুই তো এলাকার সবার খোঁজ খবর রাখিস, বলতো কার কি ঘটনা? চাচা, এলাকার খবর ভালো আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা তো একটা ঘটে গেছে, আপনি হয়তো জানেন না। কি ঘটনা ঘটলো রে যেটা আমি জানি না? বল না শুনি। ওই যে আমাকে দীপ্ত আছে না, দীপ্ত সুন্দরী বউ ওর লগে আর সংসার করবো না, ওরে তালাক দিতে চাইছে। আহারে, ছেলেটা আমাকে ঘটনাটা বলছিল। আসলে ছেলেটা তো মানুষ হিসাবে খারাপ না, কপাল দোষে গড়ি, কিন্তু ও কিন্তু মনটা ভালো। চাচা, দীপ্তর এই কাহিনী দেখা না আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। আমি ওনা চাচার বিয়া করানোর সাহস পাইতেছি না। বোকা ছেলে, কি বলতেছিস সেসব? বিয়া যদি না করিস সারা জীবন কি এইভাবেই থাকবি, বউ ছাড়াই থাকবি? না চাচা, এটাও তো সম্ভব না। শোন, তুই দীপ্তরে বুঝা, ও তোর বন্ধু, তুই বুঝালে বুঝবে। ওকে একটু বুঝাই টুঝাই শান্ত করে রাখ, কয়টা দিন যাও, সব ঠিক হয়ে যাবে, তার বউ ঠিকই ফিরে আসবে। আর শোন, আমি যদি ওই দীপ্ত শ্বশুর বাড়ির দিকে যাই তাহলে আমি ওর শাশুড়ির সাথে আলাপ করে আসবো, চিন্তা করিস না। আচ্ছা চাচা, ঠিক আছে, আপনি কিন্তু বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। পোলাটার মনটা খারাপ হয়ে গেছে, পুরা ভাঙ্গা পড়তেছে। সহজ সরল ছেলে তো, বুঝে না, একটু বুঝা, তুই বন্ধু মানুষ বুঝা। আর আমি তো কইলামই ওর শাশুড়ির লাগে আমি আলাপ। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলছি। মা, তুমি আমার সঙ্গে এমন একটা কাজ করবে আমি তো ভাবতেও পারিনি। কেন? আমি যা করেছি তা তো তোর মঙ্গলের জন্য করেছি, তোর ভালোর জন্য করেছি। তুই যদি ছেলেটার কাবিননামার টাকাটা মাফ করে দিয়ে ওর সংসারে ফিরে যাস তাহলে তো সেটা তোর জন্যই ভালো হয়। মা, তুমি কি বলতে চাও? তুমি আগেও একটা ভুল করেছো, এখন জেনে শুনে আবার ভুল করবে? আমি তোমার এত সুন্দর একটা মেয়ে, আর তুমি জেনে বুঝে একটা ভ্যানালার সাথে আমাকে বিয়ে দিলে। আমি আমার কাবিনের টাকা মাফ করে দিয়ে ওই ভ্যানালার সাথে আবার সংসার করব, তুমি এটা বলতে চাও? দেখ, তোর এই সুন্দর চেহারা না একদিন থাকবে না, কিন্তু তুই যদি তোর স্বামীর ঘরে ফিরে যাস সেই সংসারটা কিন্তু চিরদিন থাকবে। আর তোর চেহারা যদি মলিনও হয়ে যায় তোর স্বামী কিন্তু তোকে ফেলে দিবে না। তাই বলছি, তুই তোর স্বামীর ঘরে ফিরে যা। মা, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমি তোমাকে সাফ সাফ একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি ওই ভ্যানালার কাবিনের টাকা কোনোদিনও মাফ করব না, আর ওর সংসারেও কখনো ফিরে যাব না। কি রে বন্ধু, এই জায়গায় ভ্যান গাড়ির মধ্যে মন মরা হয়ে বয়ে রয়েছিস কেন? কি আর কমরে বন্ধু, জীবনে অনেক স্বপ্ন ছিল, একটা সুন্দরী মায়া বিয়ে করবো। আল্লাহ স্বপ্নটা পূরণ তো করছে ঠিকই, তো আমার স্বপ্নটা আবার ভাঙা দিল। বন্ধু, সুন্দর জিনিসের প্রতি আমার অনেক লোভ ছিল, কিন্তু কি করবো কম, আমি তো গরিবের ঘরের সন্তান। এইসব সুন্দর জিনিস বড় লোকের পোলাপান মানায়, আমগো মানায় না। জানিস বন্ধু, আমার ভ্যানে যখন সুন্দরী কোনো বউ উঠতো তখন খুবই আফসোস হইতো, আমারও যদি একটা সুন্দরী বউ থাকতো। বন্ধু, সুন্দরের বোঝাটা যে এত ভারী সেটা আমি আগে বুঝিনি। আমি জীবনে বস্তা বস্তা আলু, পটল, চাউল অনেক কিছু বহন করছি, এই বোঝাটা বহন করতে পারলাম না রে বন্ধু। আচ্ছা বন্ধু, তোর শাশুড়ি কি করলো? শাশুড়ি তো চেষ্টা করে যাইতেছে, কিন্তু যে আমার লাগে সংসার করব সে যদি না চায়, ধরে বাইতে তো আর সংসার করন যায় না বন্ধু। কি আর করার, অপেক্ষা করতে থাক আর আল্লাহরে ডাকতে থাক, যদি কোনোদিন ভাবির মন ঘুরে যায়। অপেক্ষা বন্ধু, এই জীবনটা আর ভাল লাগে না বন্ধু।
মাঝে মাঝে মন চায় মায়ের কাছে চলে যায়, কিচ্ছু ভালো লাগে না বন্ধু। আরে বন্ধু এটা কি কইতেছস? এই যে দেখ, আবেগের বসে পইরা কোনো উল্টা পাল্টা কিছু করিস না। তুমি এগুলো কি বলছো? তোমার কথা মতো আমি আমার স্বামীর সংসার ছেড়ে এসেছি, আর এখন এসে তুমি এগুলো বলছো? দেখো শ্রুতি, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার পরিবারের। আর আমার পরিবার আমাকে জানিয়ে দিয়েছে তারা কোনো বিবাহিত মেয়েকে তারা বউ বলে মেনে নেবে না, তাই তো তারা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আমি যখন অবিবাহিত ছিলাম তখন তোমার ফ্যামিলির কিছু করার ছিল না, তোমার কিছু করার ছিল না। এখন আমি বিবাহিত, তাই। দেখো শ্রুতি, যা হয় হয়ে গেছে। আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে পারি না, আর আমি যদি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করি, তোমাকে নিয়ে আমার ফ্যামিলিতে কখনোই উঠতে পারবো না। তার থেকে ভালো তুমি ওই ভ্যানোলার কাছে ফিরে যাবে। তুমি আমার মূল্য কখনোই বোঝোনি। আমার মূল্য বুঝেছিল ওই ফ্যানালাটা, আর আমি তাকেই ধোঁকা দিয়ে তোমার কথা মতো চলে এসেছিলাম। আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি তোমার কথা শুনে। আমি যদি আজ ওর সংসারে থাকতাম, ও আমাকে মাথায় করে রাখতো, কিন্তু আমি তোমার মতো একটা প্রতারকের ফাঁদে পড়ে আমার জীবনটা আমি শেষ করে ফেলেছি। আজ ওই ভ্যানালাটার কথা আমার খুব মনে পড়ছে। এই দেখো, এই ব্যাপারে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না, কারণ আগামীকালকে আমার বিয়ে। রাসেল, রাসেল শোনো, তুমি এমনটা করতে পারো না। আমি তোমার কথা মতো সবকিছু করেছি, আর এখন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। রাসেল, আমি তোমার কাছে চলে যাইতে চাই মা। আমার এই দুনিয়ার ভাল লাগে না, এনে আমার কেউ নাই। তুমি ছিলে আমার একমাত্র আপন। দুনিয়াটা অনেক কঠিন মা, আমার এই দুনিয়ায় থাকতে আর ভাল লাগে না। কামাল ভাই, আপনাকে আমি বারবার বলছি যদি কোনো 2 নম্বরই থাকে ভাই, ওইখানে আমি নাই। আচ্ছা রাকি ভাই, ভালো থাকেন। এই দুনিয়াটা বড় কঠিন জায়গা, তুমি ছাড়া আমার কেউ ছিল না। আমি এখন কি করবো একা একা? আমি তোমার কাছে চলে যাইতে চাই মা। এই দীপ্ত, কি রে মায়ের কবরের পাশে বয়ে কাঁদতেছিস কেন? মন্ডল চাচা, আমার না মায়ের কাছে চলে যাইতে খুবই ইচ্ছা করতেছে, এই জন্য মায়ের কবরের কাছে বসে কাঁদতেছি। তোর বোকা, কি হয়েছে আমাকে খুলে বল, কি হয়েছে? চাচা আপনি তো সবই জানেন, বিয়ার 6 মাস যাইতে না যাইতে আমার বউ আমার সাইডে চলে গেছে। আপন বলতে আমার মা ছিল আর এই বউটা ছিল, কিন্তু আমার আপনই ছিল না। আমি এখন কি করবো চাচা? আমার এখন বাইসে থেকে কি লাভ? আরে পাগল, বউ একটা গেছে 10টা আসবে, তার জন্য মৃত্যু চিন্তা করতে হবে? তুই আসলেই বোকা। এই শোন, তুই বাড়িতে যা, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসি। সেরে আসার পর তোর সাথে আলোচনা করে আমি তোর শ্বশুর বাড়ি যাবো। তোর শাশুড়িকে গিয়ে জিজ্ঞেস করবো আসলে ঘটনাটা কি, তোর বউ আসবে কি আসবে না। তুই যা, বাড়ি যা। শ্বশুর বাড়ি যায় কোনো লাভ হইব না চাচা। লাভ হয় কি না হয় সেটা আমি দেখবো। এই তুই গরিব, তোর তো চরিত্রে দোষ নাই, তুই তো চোর ছাড়ছন না, এই গ্রামে তো কারো টাকা মাইরে খাস নাই, তাহলে তোর অপরাধটা কি? বললেই হলো যে আসবে না। তুই চল তখন বাড়িতে চল, আমি দেখতেছি ব্যাপারটা। তুই ওঠ, ওঠ বাবা, ওঠ 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 ওঠ, যা যা বাড়িতে যা, বাড়িতে যা, মন খারাপ করিস না, বাড়িতে যা। কি রে বন্ধু, এত রাইতে তুই বাইরে বয়ে রইছিস কেন? বন্ধু, সেই ছোটবেলা থেকে কষ্ট পাওয়া যাইতেছে, আমি এগুলা নিতে পারতেছি না। তুই কত আমার বউ কেন আমার সাথে এমন করলো? আরে বন্ধু, তুই এত হতাশ হইতেছিস কেন? বন্ধু তুই তো জানিস, সেই ছোটবেলায় বাপরে হারাইছি, তারপরে একমাত্র মারে নিয়ে বাইকে ছিলাম। মা পরের বাড়িতে ভিক্ষা করে আয়না খাওয়াইতো। মা শুধু বলতো কোনোদিন খারাপ পথে যাবি না, সারা জীবন সৎ পথে চলবি, কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করবি। আমি মায়ের কথা মতোই চলতাম। একদিন কি হলো, ওই খান সাহেবের বাড়িতে চুরি হলো গহনা। আমি গরিব মানুষ বলে আমার উপর দোষ চাপাই দিই। তুই ক, তারপরে মায়ের চোখের সামনে খান সাহেব আমার ইচ্ছা মতো মারলো। তারপরে মা তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমার সারাই নিয়ে আসছে।
তারপর থেকে কেউ আর বিশ্বাস করে না আমার, যে এনে কাজে যায় কেউই কাজ দেয় না। কিভাবে যে কি করব, আমার জীবনটা না ভালো লাগে না। ইচ্ছা করে মায়ের কাছে চলে যাই, যদি মায়ের কাছে যাইতাম তাহলে শান্তিটা পাইতাম। আরে বন্ধু, এইসব নিয়ে চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখবি, এই দুনিয়াতে যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা চল ঘরে চল। আমার আর বাঁচনের আশা নাই, ঘরে না, মন চাই মায়ের কাছে চলে যাই। আরে বন্ধু চল ঘরে চল। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? মা, আমি আমার স্বামীর কাছে ফিরে যাব, কাল তুমি আমাকে দিয়ে আসবে। কি বলছিস? তুই স্বামীর ঘরে ফিরে যাবি? সত্যি তুই স্বামীর ঘরে ফিরে যাবি? হ্যাঁ মা, আমি তার কাবিনের টাকা মাফ করে দিব। সে সামান্য একটা ভ্যান এলা, এতগুলো টাকা সে কিভাবে দিবে? দেখ রে মা, একটা নারীর জন্য তার শান্তির জায়গা হচ্ছে তার স্বামীর ঘর। আর সেই শান্তির জায়গা ছেড়ে যখন তুই চলে আসছিলি, তখন কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু আজকে যখন তুই সেই স্বামীর ঘরে যেতে চাচ্ছিস, এতে আমি অনেক আনন্দ। আসলে এতদিন আমি মানুষ চিনতে পারিনি। ওই ভ্যানওয়ালা ছেলেটাই আমাকে অনেক ভালোবাসে, যে ভালোবাসার আমি কখনো মূল্য দিইনি। আমি ওর কাছে আবার ফিরে যাব। দেখ রে মা, কুকুরের চাইতে শেয়াল কিন্তু বুদ্ধিমান, পণ্ডিত। তারপরও মানুষ কিন্তু শেয়াল পোষে না, কুকুর পোষে। কেন জানিস? কারণ কুকুর প্রভুভক্ত। জীবনের এই বেলায় এসে আমি বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে আমার একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমি আর দেরি করতে চাই না। আমি আমার কাপড় চোপড় গুছিয়ে রাখবো, কালই তুমি আমাকে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যেটা ডিসিশন নিয়েছিস সেটাই হবে। আমি রুমে গেলাম, আমার কিছু ভালো লাগছে না। জামাই, জামাই আর নাই। কোন মানুষ যখন কাউরে মন থেকে ভালোবাসা ফেলায়, আর সেই ভালোবাসার মানুষটা যখন হারায় যায়, তার বাঁচার আর কোনো শক্তি থাকে না। ভাই, বিশ্বাস করেন, আমি আমার দীপ্তর সঙ্গে সংসার করার জন্য আবার ফিরে এসেছি। ভাবি, আপনি আপনার স্বামীর ঘরে ফিরে আইছেন। আপনার স্বামীর ঘরটা এখন ফাঁকা, আপনার স্বামী নাই। না, এ হতে পারে না। এই তুমি ওঠো না, আমি না তোমার কাবিনের 10 লক্ষ টাকা মাফ করে দিয়েছি। আমি তোমার কাবিনের 10 লক্ষ টাকা মাফ করে দিয়ে তোমার সাথে আবার সংসার করতে এসেছি। তুমি আমার উপর এভাবে অভিমান করে চলে যেতে পারো না। দীপ্ত, ওঠো না। দীপ্ত, ওঠো বলছি। এই মেয়ে, তুমি তো দীপ্তর বউ, তাই না? এখন এসে কান্নাকাটি করতেছো কেন? ছেলেটা ভ্যান চালাইতে জন্য তুমি তার ভালোবাসার মূল্য দাও না, তারে ছেড়ে চলে গেছো। এখন কি মৃত্যুর পর ভালোবাসা উতলায় উঠতেছে, মায়া জাগতেছে? বিশ্বাস করেন, আমি জানতাম না মানুষ যে কারো উপর অভিমান করে এভাবে চলে যেতে পারে। চুপ করো। তোমাদের মতো মেয়েদের জন্য এদেশের অধিকাংশ সংসারে এরকম দীপ্তরা আত্মহত্যা করে। তোমরা রূপের মায়ায় তাদেরকে পাগল করো, তারপর ছেড়ে চলে যাও। যখন তাদের কাছে আর কিচ্ছু থাকে না, তখন তারা আত্মহত্যার পথ বেছে নেয়। তুমি কাঁদতেছো কেন? তোমার তো কোনো টেনশন নাই। এই যে ছেলেটা মারা গেছে, তোমার পথের কাঁটা দূর হয়ে গেছে, তোমার কাঁধেও তো কোনো দায়ভার নাই। তুমি এখন আনন্দ করো, ফুর্তি করো, উল্লাস করো, আরেক ছেলে নিয়ে ঘোরো। আমি যে এখন এক নিঃস্ব পাখি, আমার একুল ও কুদ্দুকুলি আমি হারালাম। আমার মতো ভুল যেন সমাজের কোনো মেয়ে না করে। মাইদুল, আমি থানায় খবর দিয়েছি। পুলিশ এলে লাশের ক্লিয়ারেন্স দিলে আমরা গ্রামের সবাই মিলে লাশ দাফন কাফন করব। এদের দুজনকে চলে যেতে হবে। চল, তুই যখন ওর সরলতা দারিদ্রকে কখনোই মেনে নিতে পারিসনি, তখন আর শেষ বেলায় এসে কান্নাকাটি করে কি লাভ? এর প্রায়শ্চিত্ত, অনুশোচনা তোকে সারা জীবন যন্ত্রণা দিয়ে যাবে। আফসোস, আমার আর কিছুই করার থাকলো না। তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। ওঠো না, ওঠো বলছি, ওঠো। মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি,
দয়া করে কেউ কাবিনের টাকার জন্য স্বামীর উপরে চাপ সৃষ্টি করবেন না, তাহলে আপনার স্বামীর অবস্থা এরকম হতে পারে। আমাদের নাটকটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবা।